মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা ষড়বিংশাধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কৃষ্ণ কংসের আয়ুধাগারে প্রবেশ করে ধনুর্যজ্ঞের জন্য রাখা বিশাল যজ্ঞধনুটি হাতে তুলে নিয়ে মরমর করে ভেঙে ফেলেছেন। যজ্ঞধনু ভাঙার খবর রাষ্ট্র হয়ে গেছে। কংস কিছুই হয়নি ভাব করে রঙ্গমঞ্চের আয়োজন পরিদর্শন করে এসেছেন। তাহলেও তার অস্বস্তি কিছুতেই যাচ্ছে না। তিনি নিজের ঘরে ফিরে এসে চানু আর মুষ্টিক নামের দুই মল্লযোদ্ধাকে ডেকে পাঠিয়েছেন। আজকের দিনে নেতাদের পোষা গুন্ডার মতোই এই দুজনকে কাজে লাগাচ্ছেন কংস। তিনি কৃষ্ণ বলরামের ব্যাপারে বুঝিয়ে দিয়ে নির্দেশ দিলেন, পরের দিন মল্লযুদ্ধের সময় চানুর আর মুষ্টিক যেন নিয়মকানুন শিখিয়ে তুলে কৃষ্ণ বলরামকে একেবারে মেরে দেয়। কংসের উপকার পুষ্ট চানুর এবং মুষ্টিক আজকের দিনে সমাজ বিরোধীদের মতোই জবাব দিল। ওই ছেলে দুটোর কথা আপনি যেমন বললেন, তো ওরা যদি আমাদের সঙ্গে মল্লযুদ্ধে সামিল হয় তাহলে ধরেই নিন ওরা মরে গেছে, ধরে নিন ওরা এখন নিরালম্ব প্রেতের মতো ঝুলছে। এর পরের কথা আর কি বলবো। এর পরে ওরা যদি আবার আমাদের সঙ্গে মল্লযুদ্ধ করে তাহলে জঙ্গলি দুটোকে সকলের সামনে পিষে মেরে ফেলব। চানুর মুষ্টিকের কথা শুনে কংস বেশ সন্তুষ্ট হলেন। অনুজীবী স্তাবকের কথায় কঠিন প্রতিপক্ষ সম্পর্কে এরকমই সন্তুষ্ট হন আজকের নেতারা। তবে কংস শুধু এক প্রকারের ব্যবস্থা নিয়ে তুষ্ট থাকেননি। মল্লযোদ্ধাদের নির্দেশ দিয়েই কুবলয়া পীর নামক মত্তহস্তির পরিচর্যাকারী মাহুতকে ডেকে বললেন, তুমি তোমার মত্ত হাতিটাকে রাজদ্বারে প্রস্তুত রাখবে। আমি জানি তোমার হাতিটি মানুষ দেখলেই ক্ষেপে ওঠে, ওর ওই খ্যাপামিটাই ব্যবহার করতে হবে। তুমি তো জানো বসুদেবের ওই জঙ্গলি ছেলে দুটো, ওরা যে রাজদ্বারে আসবে অমনি তুমি তাদের উপর চালিয়ে দেবে তোমার হাতিটি। আমি দেখতে চাই ওরা যেন এই রঙ্গভূমির দাড়ি থেঁতলে প্রাণহীন হয়ে যায়। অর্থাৎ কংস চান কৃষ্ণ বলরামের বিরুদ্ধে মল্ল চানুর মুষ্টিককে ব্যবহার করাটা তার দ্বিতীয় কল্প। তার আগে রাজদ্বারে যেন কৃষ্ণ বলরাম হাতির পায়ে পিষ্ট হয়ে যান। কৃষ্ণ বলরামকে বধ করার সমস্ত পরিকল্পনা আগের দিন রাত্রে ছকা হয়ে গেল, এবং সেই সঙ্গে কেন তিনি কৃষ্ণকে মারতে চান তার রাজনীতিটাও সোচ্চারে উচ্চারণ করলেন। কংস বুঝতে পারছিলেন, খুব ভালোভাবে উপলব্ধিও করছিলেন যে মথুরার যাদব বৃষ্ণি অন্ধকদের কুলসঙ্গের প্রধানেরা অনেকেই কংসের একনায়কতায় অতিষ্ঠ হয়ে কৃষ্ণের পক্ষ আশ্রয় করেছেন। অতএব কৃষ্ণকে যদি মারা যায় তবে কুলমুখ্য হিসাবে কৃষ্ণপিতা বসুদেব তো বটেই, অন্যান্য যাদব মুখ্যরাও যাঁরা কৃষ্ণপক্ষে যোগ দেওয়ায় তাঁদের মূর্খ ভাবছেন কংস, সেই তাঁরাও উপযুক্ত নেতৃত্বের বিনাশে একেবারে নিরাশ হয়ে পড়বেন। সাময়িকভাবে মথুরার শাসনযন্ত্র নিজের কুক্ষিগত হওয়ায় অহংকারী কংস কিছুতেই উপলব্ধি করতে পারছিলেন না যে একনায়ক রাজতন্ত্র এবং সংঘশাসিত অলিগার্কিক্যাল শাসনতন্ত্র এক বস্তু নয়। খোদ মহাভারতেই যখন মথুরার যাদব বৃষ্ণিদের সংঘতন্ত্রের আলোচনা হয়েছে, সেখানে বারবার বলা হয়েছে সংঘরাষ্ট্রে যদি বিভিন্ন কুলসঙ্গের মধ্যে বিভেদ সৃষ্টি হয় তবে সেখানে রাষ্ট্রের বিনাশ ঘটে। কৃষ্ণ অবশ্য সংঘরাষ্ট্রে বিনাশ ঘটাতে আসেননি। তার সুবিধে ছিল কংসের বিরুদ্ধে মদতপুষ্ট যাদব বৃষ্ণিদের 18টা কুল কংসের বিরুদ্ধে গিয়ে তাকে আশ্রয় করেছিল। কিন্তু কংসের সঙ্গে যে বিভেদটা তাদের সৃষ্টি হয়েছিল তাতে কংস নিজেই নিজের বিপর্যয় ডেকে এনেছিলেন। কিন্তু এই বিপদের কথা তিনি বুঝতে পারছিলেন না। তিনি ভাবছিলেন কৃষ্ণকে মারতে পারলে সমস্ত সংঘগুলি নিরাশ্রয় হয়ে পড়বে। তিনি এটা বুঝতে পারছিলেন না যে সংঘরাষ্ট্রের কুলমুখ্যরা যার পক্ষে গেছেন তাকে মারাটা অত সহজ নয়। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, ধ্বংসোন্মুখী স্বার্থোন্মত্ত একনায়কের বুদ্ধিভ্রংশ ঘটে সময়কালে। এক সময় যাদব বৃষ্ণিদের যৌথ সভায় তিনি দুঃখ করেছেন যে তার কোনো বন্ধু নেই এবং সুযোগ্য মন্ত্রীও নেই। কিন্তু আজ তিনি দুঃখ করছেন না। আজ তিনি সাহংকারে বলছেন, কৃষ্ণের পক্ষে যেসব সংঘমুখ্যরা যোগ দিয়েছেন তাদের আমি পরিত্যাগ করছি। এমনকি কংসপিতা উগ্রসেনও কংসের বিরুদ্ধ পক্ষে নীতিগতভাবে সামিল হয়েছেন বলে কংস বলছেন, আমি আমার বাপকেও ছেড়ে দিয়েছি, কেননা আমি তার ছেলেই নই।
এই কথা বলে তিনি নিজেই নিজের ঘরের কেচ্ছা শোনাচ্ছেন। কেমন করে এক দানব রুচি ব্যক্তির দ্বারা তাঁর মা ধর্ষিতা হয়েছিলেন এবং সেই দানব বীজে কিভাবে তাঁর জন্ম হলো সেই কাহিনী এখন সোচ্চারে বলছেন কংস। তাঁর এখন লজ্জা নেই, ভয় নেই, অনুশোচনা নেই এবং এই সমস্ত কেচ্ছার কথা তিনি বলছেন তাঁর হাতির মাহুতকে। কংসের শেষ বক্তব্য, আমার বাবা মা আমাকে ছেড়ে দিয়েছেন, বেশ হয়েছে, আমি নিজের ক্ষমতায় এই সিংহাসন দখল করেছি। আমার বাবা মা, আত্মীয় বন্ধু সকলেই যখন কৃষ্ণের পক্ষে চলে গেছে, তখন ওই কৃষ্ণটাকেই আমি শেষ করব। সে হাতির পায়ে পিষেই হোক, মল্লদের শক্তিতেই হোক, অথবা আমি নিজে, এবং তারপরে শেষ করব এই যাদবদের। হায়, কংস বুঝলেন না সংঘ রাষ্ট্রীয়তন্ত্রে কুলতন্তুগুলি বিচ্ছিন্ন হয়ে গেলে সে একনায়ক স্বেচ্ছাচারী পুরুষ কখনো সেই বিরুদ্ধ প্রধানকে হত্যা করতে পারবেন না, যাকে আশ্রয় করে কুলসংঘগুলি পুনরায় একজোটে উজ্জীবিত হয়েছে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। পরের দিন সকাল থেকে মথুরার পুরবাসী মানুষেরা মল্লরঙ্গ দেখবার জন্য নবনির্মিত রঙ্গমঞ্চে উপস্থিত হতে লাগে। কংসের পূর্ব নির্দেশ মতো মহা আড়ম্বরে রঙ্গমঞ্চ সাজানো হয়েছে। লক্ষণীয় বিষয় হলো, উপস্থিত জনতার মধ্যে যে যেরকম কাজ করে সেই জীবিকা অনুসারে পৃথক পৃথক আসন ব্যবস্থা করা হয়েছে এবং এই আজীবিকদের বেশিরভাগই ব্যবসায়ী শ্রেণীর। প্রাচীন মথুরায় বিভিন্ন রকমের ব্যবসা চলত এবং এখানে কংসের মঞ্চাগারে পৃথক পৃথক ব্যবসায়ী শ্রেণীর জন্য বসবার জায়গায় পৃথক পৃথক ফ্ল্যাগ এবং ফেস্টুন লাগানো হয়েছে। যে লোকেরা যে জিনিসের ব্যবসা করে সেই জিনিসটির দ্রব্যচিহ্ন দিয়ে তাদের আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হয়েছে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, সুপ্রাচীনকালে মথুরাপুরীতে কত বিভিন্ন ব্যবসা চলত তার প্রমাণ পাওয়া যাবে বিদেশি ভারতীয় শাসক মিনান্দারের প্রশ্নাবলী মিলিন্দ পনহর পাতায়। অন্তত 75 রকমের ব্যবসার লিস্ট সেখানে আছে এবং অন্তত 60 রকমের শিল্পকর্মের উল্লেখ পাওয়া যায়। এছাড়া এই মঞ্চগৃহে আসন সংরক্ষিত হয়েছে বিভিন্ন শিল্প শ্রেণীর জন্য এবং অবশ্যই অন্ধক বৃষ্ণীদের বিভিন্ন কুলগোষ্ঠী বা গণের জন্য। কৌটিল্য যাঁদের বার্তা শস্ত্রোপজীবী সংঘ বলে উল্লেখ করেছেন, তার চেহারা পাওয়া যাচ্ছে কংসেরই মল্লমঞ্চের মেলাতে। বার্তা শস্ত্রোপজীবী মানে হলো যারা শান্তির সময় কৃষি, গোরক্ষা, বাণিজ্যে মন দেয় আর যুদ্ধের সময় অস্ত্র ধারণ করে। গবেষণায় প্রমাণ হয় যদু বৃষ্ণী সংঘের চরিত্র এরকম ছিল, নইলে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণের পক্ষে যুদ্ধ দুর্মদ গোপালকদের দিয়ে তৈরি শত শত মার্সিনারি নারায়ণী সেনা দুর্যোধনকে ধার দেওয়া সম্ভব হতো না। বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষের সমাগমে প্রেক্ষাগার মঞ্চ একেবারে মুখর হয়ে উঠেছিল। সমস্ত মুখরতা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল, কেননা মহারাজ কংস আদেশ দিলেন, মত্তহস্তি কুবলয়া পীড়কে প্রেক্ষাগৃহের দ্বারে স্থাপন করো। আদেশ দিয়েই কংস প্রেক্ষাগারস্থিত নিজের প্রেক্ষাসনে এসে বসলেন। কংসকে আজ বেশ দেখাচ্ছে। তিনি আজ পরম সাত্ত্বিকতার প্রচ্ছদ গ্রহণ করেছেন। তাঁর পরিধানে সাত্ত্বিকতার প্রতীক শুভ্র বস্ত্র, উত্তরীয়খানিও সাদা, দুই পাশে দুই পরিচারিকা সাদা চামর ব্যজন করছে। এমনকি আজ কংসের মুকুটখানি পরম শুভ্রতার রাজকীয় বিলাসে শোভিত। পুরবাসীরা সব প্রথা মতো সম্মান জানিয়ে বলল, জয় হোক মহারাজ কংসের। কংস বেশ খুশিই হলেন। মল্লযোদ্ধারা তাদের উত্তরীয় উড়িয়ে জনসাধারণের আমোদ ধ্বনি গ্রহণ করতে করতে 3টি পৃথক পৃথক ঘরে বসল। এদের মধ্যে একজন চানুর, অন্যজন মুষ্টিক, আরেকজনের নাম তোষলক। চানুর মুষ্টিক ছাড়াও কংস এক তৃতীয় মল্লের ব্যবস্থা রেখেছেন ইমার্জেন্সি মেজার হিসেবে। মল্লযুদ্ধের কতগুলি পর্যায় আছে। যুদ্ধের আগে নিজেদের উত্তেজিত করার জন্য এবং অন্যকে বিস্মিত করার জন্য এরা কিছু শারীরিক কসরত দেখায়। নিজেদের শরীরের নানা জায়গায় আঘাত করে হস্ততালুর ফাঁকা আওয়াজ করে। নিয়ম মতো
দুই বিরুদ্ধ পক্ষেই রঙ্গস্থলে এসে পরপর বাহ্যস্ফোট প্রদর্শন করার কথা, কিন্তু কৃষ্ণ বলরাম তখনও প্রত্যক্ষত রঙ্গস্থলে প্রবেশ করেননি। কিন্তু যেই না তুমুল বাদ্যধ্বনির সঙ্গে সঙ্গে চানুর মুষ্টিক তোষলকের বাহু আস্ফোটনের শব্দ শোনা গেল, অমনি কোথা থেকে অত্যন্ত নাটকীয়ভাবে রঙ্গস্থলের দিকে ধেয়ে আসতে দেখা গেল কৃষ্ণ বলরামকে। অঙ্গে গোপালক মল্লের বেশ, এখানে ওখানে চন্দনের অলকা তিলকা। তাঁরা বাইরে থেকে রঙ্গস্থ মল্লদের বাহ্যস্ফোটের জবাব দিতে লাগলেন নিজেদের মুখ শব্দ এবং বাহুস্ফোটের মাধ্যমে। কিন্তু রঙ্গের ভিতরে প্রবেশ করাটা কৃষ্ণের পক্ষে সহজ হল না, কারণ ততক্ষণে কংসের পূর্ব নির্দেশ মতো কুবলয়াপীর নামক মত্তহস্তিটিকে কৃষ্ণের দিকে দ্রুত গতিতে চালিত করেছে কংসের মাহুত। হরিবংশ পুরাণ বলছে, কৃষ্ণ সেই হস্তিরই সদৃশ গর্জন করে তাকে একেবারে থমকে দিয়েছিলেন। তিনি হাতিটিকে বাগে এনে ওই হাতির দাঁত ভেঙে নিয়ে সেই গজদন্তের আঘাতেই হাতিটিকে মেরে ফেললেন। একটু দেরি হয়ে গেলেও রঙ্গশালায় প্রবেশ করে প্রতিযোগী হিসাবে কৃষ্ণ এবং বলরাম তাদের মল্লচিত মুখশব্দ এবং বাহ্যস্ফোটে রঙ্গাগত সমস্ত দর্শকদের মধ্যে আলোড়ন তুলে ফেললেন। সমস্ত জনতা তুমুল হর্ষধ্বনি করে কৃষ্ণ বলরামকে অভিনন্দিত করল। কৃষ্ণ বলরামের ওপর পুরবাসী জনের অনুরাগ দেখে কংস অবাকও হলেন, ক্ষুব্ধও হলেন। তিনি চানুরকে আদেশ দিলেন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য, আর মুষ্টিককে বললেন বলরামকে একহাত দেখে নিতে। কংসের আদেশের সঙ্গে সঙ্গে দুই পক্ষই মল্লযুদ্ধের প্রস্তুতি শুরু করল। চানুর এবং মুষ্টিকের সঙ্গে ক্রমান্বয়ে কৃষ্ণ এবং বলরামের মল্লযুদ্ধ হল। সে এক ভয়ঙ্কর যুদ্ধ। তার বিস্তারিত বর্ণনায় না গিয়েও বলা যায়, মল্লযুদ্ধের তাবৎ কৌশল কৃষ্ণ বলরাম কিছু কম জানতেন না। শরীর লঘু হওয়ায় অথচ বলিষ্ঠতা পূর্ণমাত্রায় থাকায় কৃষ্ণ এবং বলরাম চানুর এবং মুষ্টিককে রঙ্গস্থলে জঘন্যভাবে মেরে ফেললেন। কংসের তৃতীয় মল্লকে আর লম্ফঝম্প করে এগিয়ে আসতে হল না। কৃষ্ণই তাকে উঠিয়ে এনে তার যুদ্ধের স্বাদ মিটিয়ে দিলেন। অন্যান্য মল্লবীরেরা পালিয়ে বাঁচল। মথুরার রাজা কংস এবার ঘামতে শুরু করলেন। সুপরিকল্পিতভাবে কৃষ্ণকে মারবার জন্য কংস তাঁকে আমন্ত্রণ করে এনেছেন। এতদিন বহু গুপ্ত ঘাতক পাঠিয়ে যাকে মারবার চেষ্টা করেছেন, সেই ঘাতকেরা তাঁর চক্ষুর বাইরে গিয়ে কাজ করেছে বলেই কংস মনে করেছেন ওদের কোথাও ভুল হয়েছে। কিন্তু আজ তিনি নিজের মৃত্যুকে সামনে ডেকে এনেছেন। তিনি নিরুপায় হয়ে বললেন, এই জঙ্গলি ছেলে দুটোকে এখান থেকে ঘাড় ধরে বের করে দাও, আর এর স্বজন গোপালকেরা সব জেনে রাখুক আমার রাজ্যে তাদের কোনো ঠাঁই নেই। পালের গোদাই নন্দগোপ বসুদেবের এই ছেলে দুটোকে বাড়িয়েছে। এই নন্দ আর বসুদেব দুজনকে পায়ে বেড়ি পরিয়ে নিয়ে এসো আমার কারাগারে। কৃষ্ণ কিছুক্ষণ বিরচিত নিস্তব্ধতায় কংসের দিকে শুধু খানিকক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর এক লাফে উঠলেন সেই মঞ্চের ওপর যেখানে কংস বসে আছেন। কৃষ্ণ তাকে কিচ্ছু করলেন না, শুধু কংসের চুল ধরে মঞ্চ থেকে মাটিতে নামিয়ে আনলেন। কংসের মাথা থেকে মুকুট খসে গেছে, কানের কুণ্ডল, গলার হার খুলে পড়ে গেছে। কৃষ্ণ তাঁর চুল ধরে তাকে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে এলেন রঙ্গভূমির মাটিতে, যেখানে একটু আগে কৃষ্ণকে মল্লযুদ্ধের পরীক্ষা দিতে হয়েছে। আশ্চর্য ব্যাপার হলো, যে ব্যক্তি কৃষ্ণকে মারবার জন্য একের পর এক ঘাতক পুরুষদের আদেশ দিয়েছেন তার যেন কোনো শক্তিই নেই। কংস শুধু অবিরচিতভাবে চুলের টান সহ্য করতে না পেরে ছটফট করছেন। কৃষ্ণকে বাধা দেওয়ার, প্রতিরোধ করার ন্যূনতম শক্তিও তিনি হারিয়ে ফেলেছেন। কৃষ্ণ কংসকে ছেঁচড়ে নিয়ে চললেন রঙ্গভূমির চারদিকে। মল্লযুদ্ধের জন্য পরিকল্পিত রঙ্গভূমির মিহি মাটিতে কংসের দেহভারে একটা পরীক্ষা তৈরি হয়ে গেল। শত্রুর অস্ত্র বুকে নিয়ে বিরচিত মরণমোহ অনুভব করা হলো না কংসের। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার সপ্তবিংশাধিক শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।